Hello. Okay. So how many are you? ওকে, তাহলে সময় নিব, 5 মিনিট সময় নিব। আমি শুরু করব। ওকে, আচ্ছা ঠিক আছে, ফাইন।
হ্যালো, hello, I want to start the class. Okay, কথা শোনা যাচ্ছে? Okay, that's fine. That's fine. ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আমি স্ক্রিন শেয়ার করতে পারছি? ওকে। সো আমাদের ক্লাসের টপিক ছিল টিচিং মেথোডোলজি। ইনফ্যাক্ট টিচিং মেথোডোলজিতে আমরা আসছিলাম হচ্ছে আমরা টিচিং মেথড গুলো সম্পর্কে পয়েন্ট পয়েন্ট ওয়াইজ, গুড সাইড, ব্যাড সাইড, ডেসক্রিপশন, শর্ট, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এখন আজকের ক্লাসে হবে, গত ক্লাসে শেষ করলাম কোথায়? কেস স্টাডি পর্যন্ত শেষ করলাম। আচ্ছা, এখন সম্ভবত প্রত্যেকটা টিচিং মেথড সম্পর্কে একটু আলোচনা এখান থেকে শুরু করবো। লেকচার মেথড নিয়ে আলোচনা হবে। লেকচার ইজ এ টক or verbal presentation given by a lecturer, trainer or speaker to an audience. With all the advancement of training system and computer technology, lecture method শব্দ হচ্ছে কোথা থেকে? রিফাত, আমার কথা শোনা যাচ্ছে? একটা শব্দ হচ্ছে কোথা থেকে যেন? ওকে, সো লেটস স্টার্ট এগেইন। সেটা হচ্ছে লেকচার মেথড নিয়ে কথা বলতেছিলাম। এ লেকচার ইজ এ টক অর ভার্বাল প্রেজেন্টেশন given by a lecturer or trainer or speaker to an audience. With all the advancement of training systems and computer technology, lecture method is a backbone widely used in the teaching and training at higher level of education. This method is economical, can be used for a large number of students, material can be covered in a structured manner, and its teacher has a great control of time and material. So, lecture is a talk or verbal presentation. With advancement of technology, specifically computer technology, lecture method has been the mainstream method of teaching and training at higher level of education. So, key advantages say method, this is an economical method. That means cost effective. Not only cost effective, it can be used for a large number of students, and the lecture topic area, the material, এখানে মিন করছে ম্যাটেরিয়াল বলতে মিন করছে হচ্ছে টপিক। আপনার কতখানি topic area, it includes the content. Material can be covered in a structured manner. That means the content can be covered in a structured manner, and structured manner. The teacher has a great control of time and material. টিচার তার হাতে কন্ট্রোল থাকে কি পরিমাণ
it is easily understandable. So a study conducted by Benson and others provides evidence that students may place greater emphasis on lecture material than on textbooks. এটা একটা ব্যাড সাইড। অনেক সময় লেকচার মেথডের ব্যবহারের পর স্টুডেন্ট এমফাসাইজ করে টিচারের লেকচার নোটের উপরে, তারা বইয়ের দিকে যেতে চায় না। টেক্সট বুক, আদার সোর্স অফ ইনফরমেশন ওখানে যেতে চায় না, অনলি ডিপেন্ড অন লেকচার ম্যাটেরিয়াল। Lecturing is not simply a matter of standing in front of a class and reciting what you know. It is lecture. You stand in front of the class and you, in fact, recite. Recite মানে জানে কেউ? Recite. হুম। রিসাইট মানে হচ্ছে কোনো কিছু মুখস্থ থাকলে ওটাকে একদম হুবহু বলতে থাকা। অনেকটা কোরআন তেলাওয়াত যদি বলে, ইংলিশে বলে রিসাইটিং ফ্রম এ কোরআন, হলি কোরআন। হ্যাঁ, সো রিসাইটিং মিন্স কোনো কিছু মুখস্থ থাকলে ওটাকে অনর্গল বলতে থাকা, এটাকে বলে রিসাইট। The classroom lecture is a special form of communication in which voice, gesture, movement, facial expression, eye contact can either complement or detract from the content. So, যেটা অনলাইনে হয় না। অনলাইনে ইউ ডু নট সি মাই গেস্টার, যদি যেহেতু এটা সুযোগ আছে, ইউ ক্যান সি মাই গেস্টার, মুভমেন্ট, ফেসিয়াল এক্সপ্রেশন, আই কন্টাক্ট এক্সেট্রা। যদি ভিডিও আমি অন করে রাখতাম তাহলে এটা ছিল সুযোগ, বাট ইট ক্যান বি ডিস্ট্রাকশন। It can be a distraction from the content, from learning, can be distraction. So এটা একটা ব্যাড সাইড হতে পারে লেকচার মেথডে। টিচারের অঙ্গভঙ্গি, টিচারের একটা গল্প জানেন আপনারা? অনেক গল্প আছে, আমি না বললে বলুন কিভাবে। গল্পটা হচ্ছে মুসোলিনি, ইটালির প্রেসিডেন্ট মুসোলিনি এবং তৎকালীন প্রেসিডেন্ট মুসোলিনি এবং তখন হিটলারের সময় আম, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন মুসোলিনি দ্বিধাগ্রস্ত ছিল, মানে ইতালি দ্বিধাগ্রস্ত ছিল কোন দিকে যাবে, তারা কি শান্তি, মানে যেটা হচ্ছে মিত্র বাহিনী তাদের দিকে যাবে না হিটলারের পক্ষে যাবে। হিটলারের পক্ষে ছিল তখন একটা দেশ ছিল জাপান। জাপান, জার্মানি তখন একসাথে ছিল আর বাকি বিশ্ব ছিল অন্যদিকে। তখন ইতালি একটা হেজিটেটিং মুভমেন্টে ছিল, কিন্তু তারপরে আহ, যখন ডিসাইডিং একটা হইলো, মুসোলিনি জনসভায় ডিসাইড করবে যে ইতালি কোন দিকে যাবে। ওই জনসভাটা হলো অনেক মানুষ, এটা একটা ডিসাইডিং খুবই ইম্পর্টেন্ট একটা ঘোষণা। সো সেই ঘোষণা অনেক মানুষ ছিল জনসমক্ষে। মুসোলিনি আহ ভাষণ দিল। ভাষণ দিয়ে মুসোলিনি ইতালির জনগণকে বলল, ওই ভাষণে ঘোষণা করলো যে ইতালি যাবে জার্মানির পক্ষে, মানে জার্মান আর জাপানের পক্ষে যাবে, মানে হিটলারের পক্ষে থাকবে। ইতালির জনগণ তখন মুসোলিনির সাথে ইয়েস 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 সবাই একমত পোষণ করলো। তারপরে গবেষকরা পরে বলল, যদি মুসোলিনিকে পর্দার আড়াল থেকে ঘোষণা দিতে বলা হইতো তাহলে ইতালির জনগণ ওকে জুতা নিক্ষেপ করতো। তার মানে মুসোলিনির অঙ্গভঙ্গি, আচার আচরণ এতখানি ড্রামাটিক, ওর ফেসিয়াল এক্সপ্রেশন এবং অনেক এগুলো আবেদনময়ী, যার ফলে ও যখন বক্তৃতা দিছিল তখন জনগণ ওর অঙ্গভঙ্গি, আচার আচরণ এবং ওর এক্সপ্রেশন এবং ওর যে অভিনয় ক্ষমতা তার দিকে মুগ্ধ হয়ে তাকে ছিল। ওর কথা কি বলছে সেগুলো ওদের কানে ঢোকে নাই। এখন ও যে আচ্ছা এই অভিনয়ের মাধ্যমে ওদেরকে ইমপ্রেস করার মাধ্যমে ইতালিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষে নামায় দিল, যার ফলে ইতালি অনেকখানি সাফার করে, লুজার। জার্মান তো লুজার ছিল, ইতালি লুজার ছিল, ফলে ওদের অনেক সাফার করতে হয়। অঙ্গভঙ্গির একটা ইনফ্লুয়েন্স আছে। আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যেমন প্রেসিডেন্ট নিক্সন আর দুইটা প্রেসিডেন্ট নাম আমার এক্স্যাক্টলি বলা যাবে না, আমেরিকান প্রেসিডেন্ট, ওরা যখন, আপনারা জানেন যে আমেরিকান প্রেসিডেন্ট যখন নির্বাচন হয় তখন ওদের ডিবেট হয়। এটা ঐতিহাসিকভাবে সবসময় হয়ে আসছে, নির্বাচনে যারা প্রেসিডেন্ট ক্যান্ডিডেট তারা ডিবেট করে। এখন
তখনকার সময় অনেক আগের ঘটনা, তখনকার সময় দুইজন প্রেসিডেন্ট মানে পদপ্রার্থী ডিবেটে অংশ নেয় এবং ডিবেটটা তখন ছিল টেলিভিশন টেলিকাস্ট। তো ওই ডিবেটে দেখা গেল পরে জনমত জরিপে একজন অনেক র্যাঙ্কিং পেল, মানে জনমত জরিপের পক্ষে থাকলো তার পক্ষে, আরেকজন অনেক লো র্যাঙ্কিং। তো এখন ওই ডিবেটটাই আবার যখন রেডিওতে প্রচার হইলো তখন রেজাল্ট আসলো অপোজিট। তার মানে ওই যে একজন ছিল সুদর্শন, খুব সম্ভব নিক্সন বা কেউ একজন ছিল খুবই সুদর্শন, তার অভিনয় ক্ষমতা, বাচনভঙ্গি, তারপরে তার পার্সোনালিটি ইত্যাদি ইত্যাদি এর কারণে তার বক্তব্য যখন টিভিতে প্রচারিত হলো, সে যখন ডিবেটে অংশ নিল তার পক্ষে লোকজন সমর্থন দিল। আবার যখন এই একই ডিবেট রেডিওতে প্রচার হলো তখন অপোজিট যে আসছে তার পক্ষে সমর্থন বাড়লো। তো এ দ্বারা প্রমাণিত হয় যে একটা প্রেজেন্টেশনের বাচনভঙ্গি ইত্যাদি ইত্যাদি হ্যাজ এ গ্রেট ইনফ্লুয়েন্স অন দ্য অডিয়েন্স। বুঝা গেছে? ওকে। সো এখানে তাই বলছে ম্যাককেথি, একজন, ও বলছে আচ্ছা, in article common teaching methods stated strengths of lecture method that it presents factual material in direct and logical manner, contains experience which inspires and stimulates thinking to open discussion, and useful for large group. This is a positive side. So একটা লেকচার মেথডের মধ্যে স্টিমুলেট করা যাবে ডিসকাশন করার জন্য স্টুডেন্টদেরকে, লার্জ গ্রুপকে একসাথে, একই সাথে একটা বড় সংখ্যক স্টুডেন্টদেরকে একই সাথে আলোচনায় অংশ নেওয়ার সুযোগ হচ্ছে লেকচার মেথডে। Our findings also reveal that most of the students consider lecture as best method because according to the opinion of students, it creates new ideas, it is good for large class, develop creativity among students. Teacher has experience, ওই টিচারের কথা বলছে ওরা, যে টিচার সম্পর্কে তাদের হয়েছে on subject and explain all points and can answer all questions by students. Another research which by my some Sullivan and another person said that with planning and effective presentation techniques, the lecture can be a highly effective and interactive method for transferring knowledge to students. Lecture gives the pupils training in listening and taking rapid notes. So, interactive অর্থ কেউ বলতে পারবে? ইন্টারেক্টিভ, হ্যাঁ, কাছে, ওকে ওকে ওকে, কাছাকাছি আসছে, যদিও এটার এক্সাক্ট অর্থ হবে ইন্টারেক্টিভ মিনস বোথ সেন্ডার রিসিভার দুইজনই অ্যাক্টিভ এবং দুইজনের মধ্যে একটা কেমিস্ট্রি হচ্ছে বোথ ওয়ে, শুধু ওয়ান ওয়ে না, ইন্টারেক্টিভ মানে বোথ ওয়ে। এখানে নলেজের সুযোগ আছে এবং পিপিলস মানে ছাত্রছাত্রী, তাই তো? ট্রেনিং, পিপিলসদের ট্রেনিং লিসেনিং, এবং লিসেনিং ইজ এ গ্রেট স্কিল। সো ইফ ইউ আর নট গুড অ্যাট লিসেনিং, সো এটা একটা রেয়ার। অনেক সময় দেখবেন অনেক কোর্স হয়, কোর্সের টাইটেল থাকে লিসেনিং স্কিল ইমপ্রুভমেন্ট। সো পিপল, there are many techniques and there are courses to improve listening skill. So listening is a great skill. Those who listen, who can listen well, they can learn well. আরেকটা নোশন আছে, যদি আপনার কথা কেউ শুনে তাহলে বুঝতে হবে সে আপনাকে পছন্দ করে। এখনকার সময় হাজবেন্ড ওয়াইফের কথা শুনে না, ওয়াইফ হাজবেন্ডের কথা শুনে না, দুজনই কথা বলতে থাকে। তো কি হয়, এখানে কমিউনিকেশন গ্যাপ হয়। কাজে লিসেনিং ইজ এ গ্রেট স্কিল। লিসেনিং করলে যদি আপনার কাছে কেউ গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়, যে তার কথা আমরা শুনি মনোযোগ দিয়ে, আর যদি কেউ আমাদের কাছে গুরুত্বপূর্ণ না হয়
আমাদের পছন্দের না হয়, আমাদের কাছের না হয়, তাহলে আমরা কথা শুনি না। টেকনিক্স ফর ইমপ্রুভিং লেকচার মেথড, কি কি ভাবে লেকচার মেথডটাকে ইমপ্রুভ করা যায়, ইফেক্টিভ করা যায়। লেকচার মেথড শুড স্টিমুলেটিং, থট প্রভোকিং। তো লেকচার বোঝাচ্ছে কন্টেন্ট, যে কন্টেন্ট আছে লেকচার, যে বিষয়ে লেকচার হবে, যেটা পড়ার, যে নলেজটা ডিসেমিনেট হবে, যে ইনফরমেশন গুলাকে ডিসেমিনেট করা হবে, সেগুলো যেন স্টিমুলেটিং এবং থট প্রভোকিং হয়। একই কন্টেন্ট থট প্রভোকিং ওয়েতেও প্রেজেন্ট করা যায়, আবার শুধুমাত্র মনোটোনাস আকারেও প্রেজেন্ট করা যায়। ইনফরমেশন শুড বি ডেলিভার্ড ড্রামাটিক্যালি বাই ইউজিং এক্সাম্পল টু মেক ইট মেমোরেবল। এক্সাম্পল, একটা কি যেন নোশন আছে, এক্সাম্পল ইজ দা, কি যেন বলে, এক্সাম্পল উদাহরণ দিলে, যে কোনো কিছু উদাহরণ দিতে পারা হচ্ছে, বুঝতে হবে সেটা বুঝতে পারছে। সেই জন্য অনেক সময় কোশ্চেন থাকে, কোশ্চেনের সাথে সম্পূরক কোশ্চেন থাকে, গিভ অ্যান এক্সাম্পল। তো তার মানে এটা দিয়ে বুঝতে চায় যে এক্সাম্পল সঠিকভাবে দিতে পারতেছে যদি, তাহলে সে বুঝতে পারছে ব্যাপারটা। তো ইনফরমেশন শুড বি ডেলিভার্ড ড্রামাটিক্যালি by using example to make it memorable. So when you can give an example, it normally it becomes memorable. The teacher needs to use questions throughout the lecture to involve students in the learning process and to check their comprehension. Comprehension মানে হচ্ছে কোনো কিছুকে ব্যাখ্যা করার ক্ষমতা, কোনো কিছুকে ইলাবোরেট করার, কোনো কিছুকে এক্সপ্লেইন করার, কোনো কিছুকে টেনে বড় করার ক্ষমতা। যদি কোনো একটা কিছু বুঝতে পারি আমরা, সেই বিষয়টাকে আমরা টেনে 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 বড় করতে পারবো। আর কোনো কিছু যদি আমাদের বুঝতে বোঝার ঘাটতি থাকে, কোনো কিছুতে আমাদের ধারণার শর্টেজ থাকে, ধারণা নাই থাকে, সেই বিষয়ে কোনো কিছুই বলা যাবে না। তখন কেউ বললে, টানলে ইরিলিভেন্ট কথা নিয়ে আসবে। Reinforce learning by using visual supports like transparencies, flip chart, whiteboard, blackboard, etc. So lecture mainly depend on listening, speaking and listening. বাট লেকচার মেথডটাকে আরো ইফেক্টিভ করা যায় কিভাবে, যেটা আমরা সচরাচর করি, আমরা কি ব্যবহার করি, হোয়াইট বোর্ড ব্যবহার করি, মার্কার ব্যবহার করি, মাল্টিমিডিয়া ব্যবহার করি, পিকচার ব্যবহার করি, অনেক সময় আমরা ভিডিও প্রদর্শন করি, অনেক সময় আমরা রেডিওতে মানে শুধু ভয়েস প্রেজেন্ট করি। এইভাবে লেকচার মেথডটাকে আরো বেশি ইফেক্টিভ করা সম্ভব। টিচার শুড টেক ফিডব্যাক ফ্রম স্টুডেন্টস সরি to improve lecture method. অন্য কোনো ভাবে যদি কোনো ভালো আইডিয়া স্টুডেন্টদের মধ্যে থেকে আসে, সেক্ষেত্রে সেটাকেও ইনকর্পোরেট করা সম্ভব লেকচার মেথডে। সো আনটিল নাও আমরা আলোচনা করলাম লেকচার মেথড সম্পর্কে বিস্তারিতভাবে। এখন আমরা যাব হচ্ছে ডিসকাশন, হুইচ ইজ এ টিচিং মেথড। Discussion. It is a free verbal exchange of ideas between group members or teacher and students. So discussion is a free verbal exchange of ideas between group members and group members or teacher and students. For effective discussion, the students should have prior knowledge and information about the topic to be discussed. This is very important. যদি আমরা বলি ডিসকাশন করব কোনো কিছুতে, তাহলে আমাদের ওই বিষয়ে একটা প্রায়র মিনিমাল একটা আইডিয়া নিয়ে আসতে হবে, সেটাকে বলে ডিসকাশন। অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড, যখন আমরা ব্রেইন স্টর্মিং বলবো, তখন আমরা সেক্ষেত্রে ওই বিষয়ে আমরা ব্রেইন স্টর্ম যখন বলি, তখন ওই বিষয়ে নট নেসেসারিলি
প্রায়র একটা ধারণা নিয়ে আসতে হবে। এটা একটা বেসিক ডিফারেন্স বিটুইন ডিসকাশন এন্ড ব্রেইন স্টর্মিং। সো discussion is a free verbal discussion is a free verbal exchange of ideas between group members or student and teachers. Effective discussion, the students have prior knowledge and information about the topic to be discussed. McCarthy stated strengths of class discussion as it pools ideas and experiences from group. It allows anyone to participate in an active process. Another person stated that a problem, an issue, a situation in which there is a difference of opinion is suitable for discussion method of teaching. আমরা কোনটা নিয়ে ডিসকাশন করি? যে বিষয়ে কন্ট্রোভার্সি আছে, যে বিষয়ে বিভিন্ন মত আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাশন করে একটা পয়েন্টে আসার চেষ্টা করি। তো ডিসকাশনের জন্য সবচেয়ে ভালো টপিক হচ্ছে যে বিষয়ে কিছু না কিছু ডিফারেন্ট অপিনিয়ন আছে বিভিন্ন পক্ষ থেকে, সেই বিষয়গুলো আমরা ডিসকাশনের টপিক হিসেবে নিয়ে আসি। Our study also revealed, but their study revealed that students rated group discussion or class discussion as the second best method by giving reasons that it has more participation of students, the learning is more effective, the students don't have to rely on rote learning. Rote learning হচ্ছে মুখস্থ বিদ্যা। Every student give his or her opinion, and this method develops creativity among students. টিপস এন্ড টেকনিক্স ফর ইমপ্রুভিং ডিসকাশন মেথড। কি কি টিপস এবং টেকনিক্স আমরা যদি ফলো করি তাহলে ডিসকাশন মেথডটাকে আরো ইমপ্রুভ করা যায়। দ্য টিচার শুড স্পেন্ড সাফিসিয়েন্ট টাইম ইন প্রিপেয়ারিং দ্য প্রসেস এন্ড স্টেপস অফ ডিসকাশন। সো একটা ডিসকাশন ক্লাস অ্যারেঞ্জ করার জন্য আপনাকে হোমওয়ার্ক করার লাগবে, টপিক চুজ করতে হবে, এমন টপিক নিতে হবে যেটা কন্ট্রোভার্সি আগেই বলা হয়েছে। তারপরে ওখানে কিভাবে সেশন হবে, কারা কারা ডিসকাশনে অংশ নেবে, কে কত সময় বলতে পারবে, কোশ্চেন সেশন থাকবে কিনা ইত্যাদি যখন প্ল্যান করে একটা প্রিপেয়ার করতে হবে ডিসকাশন সেশনের জন্য। ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ দ্য টপিক অ্যান্ড প্যারামিটার্স শুড বি সিলেক্টেড ফর ফোকাসড ডিসকাশন। সো একটা টপিক, সিম্পল একটা টপিক দেওয়ার চেয়ে ওর সাথে আরো কিছু পয়েন্ট যদি অ্যাড করা যায় যে এই টপিকের আন্ডারে এই বিষয়গুলো আলোচনায় আসতে পারে। সাফিসিয়েন্ট টাইম শুড বি অ্যালোটেড টু ডিসকাস অল দ্য ইস্যুস। So time should be enough so that everyone can participate in the discussion. At the same time, students should know the time limit to reach a conclusion. There should be a time limit, and then, unless discussion will go on and on and on. So there should be a time limit so that the participants can come to a conclusion in a due course of time. The teacher in the beginning should introduce the topic and the purpose of discussion and students participating in the discussion. So the purpose should be clear and precise. Why are we discussing? What is the point? We want to agree or disagree. Where do we want to reach after at the end of the discussion? Well, before the start of discussion, background information about the topic should be provided. This is a very good technique. When you allow discussion, there should be a background which should be described. There is a need to include questions to provide direction. Relaxed environment should be created to foster the process of discussion. So the environment should be relaxed. Anyone who is not relaxed, who is under tension, will not participate in any discussion. Teacher, after opening the discussion, should play the role of a facilitator, involving everyone, and at the end should summarize the discussion. এটা অনেকখানি টেলিভিশন টক শোর মতো। টেলিভিশন টক শোতে কি থাকে, একজন ফ্যাসিলিটেটর থাকে যে কি করে ফ্যাসিলিটেট করে ডিসকাশন among the participants. So in the end, the facilitator normally summarize the discussion. Encourage students listen others' point of view and then evaluate their own.
Teacher should give value to all students' opinion and try not to allow his or her own difference of opinion, prevent communication and debate. Domination. ডিসকাশন সেশনে যদি কেউ টু মাচ ডমিনেটেড করে, সেটা যে কোনো একজন মেম্বার হতে পারে অথবা ফ্যাসিলিটেটর হিমসেলফ হারসেলফ হইতে পারে, তাহলে ডিসকাশনটা ফ্রুটলেস হয়। তো ডিসকাশন হতে হবে কনজেনিয়াল, ওপেন, ফ্রি, রিল্যাক্সড এনভায়রনমেন্ট এবং কারো অপিনিয়ন, সবার অপিনিয়নকে অ্যালাউ করতে হবে। ওই অপিনিয়ন রাইট হোক রং হোক, এক্সট্রিম অপিনিয়নকে অ্যালাউ করা যাবে না। আহ, একটা রিচ পয়েন্টে আসলে তখন ডিসকাশনটা ফ্রুটফুল হয়। অ্যানাদার মেথড হচ্ছে রোল প্লে। রোল প্লে ক্যান বি এ টিচিং মেথড. Role play occurs when participants take on differentiated role in a simulation. সিমুলেশন সম্পর্কে কার ধারণা আছে? স্যার উদ্দীপনা। ওকে ওকে, উদ্দীপনা। আর কেউ? Anyone else? হ্যাঁ, ওকে, কাছাকাছি আসছে হয়তোবা। আর একটু কাছে যাওয়া লাগবে, একদম এক্সাক্ট মিনিং এ যেতে চাই। ইয়েস, চলে আসছে, চলে আসছে। সিমুলেটর। সিমুলেটর হচ্ছে যে আমরা কম্পিউটার গেম খেলি না, এগুলো হচ্ছে সিমুলেশন। হ্যাঁ, 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 আপনি কিন্তু এক্স্যাক্টলি যখন ধরেন আপনি পাইলট গেম খেলতেছেন, ফাইটার গেম খেলতেছেন, আপনি পাইলটের ভূমিকায় আছেন। আপনি কি আসলে কি পাইলট আছেন? আপনি সিমুলেশনের মধ্যে আছেন, তাই না? সো দিস ইজ রোল প্লে। ইউ আর প্লেইং এ রোল ইন এ সিমুলেশন। সো এটাই সিমুলেশন বোঝাচ্ছে। দিস মে বি highly prescribed, including biographical details and even personality, attitudes, and beliefs, or loosely indicated by an outline of the function or task. These techniques have already demonstrated their applicability to a wide range of learners, subjects, and levels. It is a memorable and enjoyable learning method. To gain maximum benefits from this method, the incidents selected for enactment should be as realistic as the situation allows. আমরা ড্রামা, টেলিভিশন, থিয়েটার, মুভি এগুলো সহজে ভুলি না। তো আমরা যদি কোনো লার্নিং ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে হয়, সেটা আমাদের সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়। তো আমরা রোল প্লে, এগুলো হচ্ছে দিস টাইপ অফ টেকনিক যখন আপনি ব্যবহার করেন ক্লাসরুমে, তখন আপনি রোল প্লে ব্যবহার করতেছেন। হাউ ক্যান রোল প্লে বি মোর ইফেক্টিভ? Before the role play, the teacher should brief participants about the roles they will play, give them time for preparation, confirm confidentiality of the role play, and ask participants to behave naturally. Teachers should select and brief observers about the roles. During the role play, the teacher must keep quiet, listen, and take notes, avoid cutting role play short, but give time warning if previously agreed. The teacher should be prepared for some action if participants dry up and can intervene as a last resort. যখন স্টুডেন্টরা কোনো একদম লাস্ট যখন ফেল করে তখন ইন্টারভেন করার কথা বলছে। আফটার দ্য রোল প্লে, দ্য টিচার থ্যাঙ্কস পার্টিসিপেন্টস, ask for feedback from lead participants, take comments from observers, ask other participants to comment. The teacher should use role names, not those of the participants, summarize, drawing out learning points and leaving the participants with positive comments and feelings. So next teaching method হচ্ছে case study. Primarily developed in business and law context, case method teaching can be productively used in liberal arts, engineering, and education.
This method is basically used to develop critical thinking and problem solving, as well as to present students with real life situations. The students are presented with a record set of circumstances based on actual event or imaginary situation. They are asked to diagnose particular problem only, to diagnose problems or provide solutions, to give reasons, implications of actions after providing both problem and solutions. It is a time consuming method. Sometimes the case does not actually provide real experience. It could be inconclusive and insufficient information can lead to inappropriate results. At the end, the students want to know the right answer by the teacher. The role of the teacher is in conducting the case study should be to read the case and determine the key problems faced by the decision maker, determine the data required to analyze the problems and for a synthesis into solution, develop, analyze, and compare alternative solutions, and recommend a course of action. কেস স্টাডি হচ্ছে একটা কেসকে আমরা সাধারণত স্টাডি করি। স্টাডি করলে তখন ওই আমরা প্রবলেম সলভিং যাই। একটা কেস অনেক সময় পরীক্ষার রিটেন পরীক্ষায় থাকে, আপনাদের হয়তো ছিল কিনা, যে a person 40 years old suffer in this condition, this তারপরে তার কেসটা প্রেজেন্ট করার পরে কিছু কোশ্চেন থাকে স্টুডেন্টদের প্রতি। হোয়াট ইজ দ্য হোয়াট হাউ ডু ইউ ট্রিট দিস পেশেন্ট, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, সামথিং। সো this type of teaching method, learning method is a very effective for certain cases. বুঝতে পারতেছেন কেস স্টাডি? আপনাদের কেস স্টাডির এক্সপেরিয়েন্স আছে? How many are in the class? Very nice. So, কেস স্টাডি সম্পর্কে কারো কোনো ধারণা আছে? Anyone wants to share? হ্যাঁ, কে যেন বলতেছিল, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। আর কেউ বলেন, আর কেউ বলেন। হ্যালো, এনিওয়ান? হুম হুম হুম। হ্যাঁ, আমি শুনছি না। হ্যাঁ, ওকে ওকে। সো নো ওয়ান ওয়ান্টস টু শেয়ার। ওয়েল, সো কেস আমি এখানে আলোচনা করলাম যে এটা কেস স্টাডি, সেটা কেস প্রেজেন্টেশন, একটা সিঙ্গেল কেস থেকে ওই প্রবলেম সলভিং এ চলে আসি। এটা অনেক সময় আমরা যখন ক্লিনিক্যালি যাই, যদি কম্পিটেন্সি এক্সাম কেউ দিচ্ছেন না দিবেন না, সামনে কি আছে এই জাতীয়? আছে ফোর্থ ইয়ার? একটা একটা হ্যাঁ, আচ্ছা, কম্পিটেন্সি এক্সাম বলে একটা টার্ম ব্যবহার হয় বিএসপিআই তে, বিশেষ করে ফিজিওথেরাপি। হ্যাঁ, ওয়েল, এটা এটা হচ্ছে, এখন যাই হোক, ধরেন ক্লিনিক্যালি ক্ষেত্রে যেমন মনে করেন যে আহ, একটা কেস মানে কি, একটা ধরেন মেজর যেই এরিয়াগুলো আছে, মাস্কুলোস্কেলেটাল, পেডিয়াট্রিক, নিউরোলজি, রেসপিরেটরি, কার্ডিয়াক, এগুলো যেসব বিষয়গুলো আছে, স্পোর্টস, গাইনি, তো এই মেজর এরিয়াগুলোতে বিভিন্ন পেশেন্ট ওই পার্টিকুলার এরিয়ার জন্য যদি আপনাকে সামনে প্রেজেন্ট করা হয়, বলা হলে মেক এ ফুল অ্যাসেসমেন্ট অফ দিস পেশেন্ট, মেক এ ডায়াগনোসিস, ট্রিটমেন্ট প্ল্যান, and write a comprehensive treatment plan. So
সো এই যে কেসটাকে প্রেজেন্ট করার সামনে আপনি ক্লিনিক্যালি ক্ষেত্রেও কিন্তু এটা ইউজ হয় অনেক, যেহেতু আমাদের আমরা আমরা ক্লিনিক্যাল আমাদের প্রফেশনটা অনেকখানি ক্লিনিক্যাল জড়িত, এখানে আমাদের এটা অনেক ভালো ব্যবহার হয়। আহ, কত বাজে? আচ্ছা, একটা গল্প বলা যাবে রিফাত? ওকে। তার আগে জানি ঢাকার বাইরে কয়জন, ঢাকার থেকে আলোচনা ফ্রি ফেয়ার আলোচনা করি, আর টপিকে যাব না। কেস নিয়ে একটা গল্প বলবো, তারপর শেষ ক্লাস আজকে, তারপর ঈদ মোবারক দিব। ঢাকার বাইরে যে এর আগে বলছিলেন, কে কে আছেন? অবস্থা কি? করোনার অবস্থা কি? ওকে, আচ্ছা। ওকে, ঢাকায় কে কে আছে? ঢাকায় আছে কি, এমন কেউ আছে? স্যার আমাদের ধামরাইতে তেমন কোনো স্যার মানে কোভিডের আক্রমণ তেমন কোনো সমস্যা নেই স্যার, লকডাউন চলতেছে। আচ্ছা, ওকে। গরুর হাটগুলাতে কি গরু আসতেছে, কিনা যাবে? গরু কিনতে পারবেন? জি স্যার, গরু কেনা যাবে। ছাগল জি স্যার। গরুর হাটে প্রচুর গরু স্যার। দাম কেমন? দাম কম স্যার। দাম আরো কমবে মনে হয়, কারণ ঈদের আগে যত আসবে দাম কমতে পারে। অপেক্ষা করতে হবে, আগের দিন কিনলে কম পাওয়া যেতে পারে স্যার আগের দিন নাকি? কিনতে হয়তো কমতেও পারে বাড়তেও পারে স্যার, আগের দিন না কিনে স্যার দু একদিন আগে কিনলে ভালো স্যার। হ্যাঁ, এটাও সঠিক। বলা যায় না, এক এক ঈদে এক এক ঘটনা ঘটছে, কোনো ঈদে ঘটনা ঘটছে যে লাস্টে। কম কম থাকতে পারে স্যার, কারণ মানুষ এখন স্যার করোনার জন্য হয়তো আয় ইনকাম তো কম স্যার, কুরবানি একটু কম দিবে স্যার তুলনামূলক স্যার। হ্যাঁ, এটাও এটাও সঠিক মনে হয়, কারণ হ্যাঁ, রাইট। হ্যাঁ, গল্প বলি। ধরেন ইমাজিনেশন, গল্পটা হচ্ছে ইমাজিনেশন। আহ আপনারা শুনে থাকতে পারেন, নাও থাকতে পারেন, তারপরে বলতে হবে। যেটা হচ্ছে, ধরেন আহ বিশেষ করে উত্তর আমেরিকার দেশগুলাতে, যেমন কানাডা, আমেরিকাতে, আমি কানাডার কথা বেশি বলতে চাই। সেখানে আহ আগামী 15 বছর পর্যন্ত ফিজিওথেরাপিস্টদের একটা অ্যাকিউট একটা অভাব রয়ে গেছে। তার মানে হচ্ছে, ওদের হিসাব অনুসারে ওদের ইউনিভার্সিটি থেকে প্রতি বছর যতজন ফিজিওথেরাপিস্ট গ্রাজুয়েশন শেষ করে বের হয় এবং লাইসেন্স প্রাপ্ত হয়, তাদের যে সংখ্যক বের হয়, তাদের তুলনায় আবার যে সংখ্যক রিটায়ার্ডে যায়, এবং যে সংখ্যক ওদের বৃদ্ধদের সংখ্যা যেভাবে বাড়তেছে, এবং যেভাবে যে নিড, সে অনুসারে এই চাহিদা, ফিজিওথেরাপিস্টদের যে চাহিদা, সেই চাহিদার যোগান দিতে আরো 15 থেকে 20 বছর সময় লাগবে। বুঝতে পারতেছেন? তার মানে ওরা এই চাহিদা পূরণ করার জন্য, হ্যাঁ, এই চাহিদা পূরণ করার জন্য আমাদের বিভিন্ন ডেভেলপিং কান্ট্রি থেকে ফিজিওথেরাপিস্টদের ইমিগ্রেশনের একটা সুযোগ আহ, অনেক বছর ধরে ছিল, এখনো আছে, তবে একটু ভিন্ন 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 রুল চেঞ্জ হয়েছে এখন। আগে আরো সহজ ছিল, এখন আগের মতো সহজ নাই, চেঞ্জ হয়েছে কিছুটা। আগে যাওয়া খুব সহজ ছিল, এখন যাওয়া অনেকখানি ডিফিকাল্ট অ্যাজ এ প্রফেশনাল, অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট হিসেবে ইমিগ্রেশন করা। এখন ধরেন একটা, আমরা যদি ইমাজিন করি, আহ, কানাডা থেকে, সরি, কানাডিয়ান এমবাসি ইন বাংলাদেশ, ওখান থেকে দুইজন অ্যাম্বাসেডারের প্রতিনিধি আসলেন, এসে সিআরপিতে আমাদের ফাউন্ডার কোঅর্ডিনেটর ডক্টর ভ্যালেরি টেলরের সাথে কথা বললেন। এটা উই আর ইমাজিনিং দ্য সিচুয়েশন। হ্যাঁ, সো it has not happened, it is not going to happen for sure, but it is an imagination. আসলেন তারা, আসে দেখা করলেন, দেখা করে বললেন যে আমরা জানি যে সিআরপি হচ্ছে ফিজিওথেরাপিস্ট প্রোডাকশনের একটা গোল্ড স্ট্যান্ডার্ড। বাংলাদেশে আরো কিছু প্রতিষ্ঠান ফিজিওথেরাপিস্ট তৈরি করে, কিন্তু সিআরপি হচ্ছে একটা গোল্ড স্ট্যান্ডার্ড। এই জন্য আমরা এখানে আসছি এবং আমরা আপনার সাহায্য চাই। কানাডাতে এই অবস্থা, আমাদের এত সংখ্যক বৃদ্ধ, এত সংখ্যক ডিজাবল, যে আমাদের এদের চিকিৎসার জন্য ফিজিওথেরাপিস্টের একটা খুব দরকার, মানে শর্টেজ আছে। এই শর্টেজ পূরণ করার জন্য আমরা সাহায্য চাই।
কারণ আমাদের ফাউন্ডার কোঅর্ডিনেটর বললো লাভলি লাভলি ভেরি গুড ওয়েলকাম, সো প্লিজ টক উইথ দা টক উইথ কার সাথে কথা বলবে, ফিজিওথেরাপি বিভাগীয় প্রধান এবং আহ, আমাদের ভাইস প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতেছে। তাদের সাথে রেফার করে দিলেন এবং অনুগ্রহ করে তাদের সাথে একটু আলাপ করে শুনতেছেন। জি স্যার। হ্যালো, শুনতে পাচ্ছি। ওকে। সো এখান থেকে বলি তাহলে। এখন তারা বসলেন। বসার পরে আমাদের আম স্যাররা বললেন যে, "ওয়েল, ভেরি গুড, ওয়েলকাম। আপনাদের প্রস্তাব খুব ভালো কথা। আমরা খুব খুশি হয়েছি। আমাদের এখান থেকে আপনারা নিতে চান। আসলে আপনারা সঠিক জায়গায় আসছেন। আমাদের গ্র্যাজুয়েটরা ভেরি, ভেরি যদি ১ম বাংলাদেশে বলতে হয় আমরা আমরা প্রাউড, উই আর প্রাউড অফ আওয়ার গ্র্যাজুয়েটস ইন ইন ফিজিওথেরাপি ডিসিপ্লিন। তাহলে আমরা তাহলে কিভাবে সাহায্য করতে পারি?" তখন অ্যাম্বাসেডরের প্রতিনিধিরা বলল যে, "আমরা আসলে ফিজিওথেরাপিস্ট নিবো আপনাদের এখান থেকে। কিন্তু আমাদের কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে। ফিজিওথেরাপিস্ট তো ওখানে আসলে লাইসেন্স না হইলে ওরা রোগী দেখতে পারবে না। সেক্ষেত্রে আমরা একটা লাইসেন্স এক্সাম নেই। সেই লাইসেন্স এক্সাম হচ্ছে ১০০ নাম্বারের একটা এমসিকিউ এবং এর পরবর্তীতে এটা হচ্ছে ১ম ২ টা এক্সাম হয়। এটা হচ্ছে ১০০ নাম্বারের এমসিকিউ হয়, পরে কেস কেস প্রেজেন্টেশন হয়। যে যারা এই এমসিকিউতে পাস করে তাদের ক্ষেত্রে ওই পেডিয়াট্রিক্স, নিউরো এরকম ৩ টা সেক্টরে বা ৪ টা সেক্টরে একটা করে পেশেন্ট কেস আসে, তাকে ম্যানেজ করতে হয়। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম। আর এমসিকিউ এক্সামটা ১ম এ হয়। এখন ১০০ নম্বরের একটা এমসিকিউ পরীক্ষা হবে। আম ৬০ মিনিট সময়। আ এটাতে পাস করতে হবে। ধরেন 50% নাম্বারে পাস। ধরে নেন। এখন আম আমাদের স্যাররা বললেন, "ওয়েল, ভেরি গুড, ভেরি নাইস। খুব ভালো কথা। তাহলে কোয়েশ্চেন এর স্যাম্পল দেখান।" তখন অ্যাম্বাসেডর প্রতিনিধিরা কোয়েশ্চেন এর স্যাম্পল দেখে। এই যে এটা হচ্ছে গত বছরের কোয়েশ্চেন। এটা ১০০ টা এমসিকিউ। এখানে ৬০ মিনিট সময়, ৪ টা অপশন। অ্যাম আ টিক চিহ্ন দিতে হবে সঠিক উত্তর দিতে। একাধিক উত্তরও থাকতে পারে সঠিক। দেখার পরে আমাদের আম ডিপার্টমেন্টের হেড ফিজিওথেরাপি সে বললেন, ইমাজিন করেন, সে বললেন যে, আম "এটা তো কোয়েশ্চেন তো ইংরেজিতে। কোয়েশ্চেন তো বাংলায় না। কিন্তু আমরা তো বাংলাদেশী লোক। আপনি তো ফিজিওথেরাপিস্টের নলেজ চেক করবেন। তাই কোয়েশ্চেন বাংলায় হওয়া উচিত। যদি বাংলায় হয় তাহলে আপনার ফিজিওথেরাপিটা কতটুকু শিখলো এটা খুব ভালোভাবে বোঝা যাবে।" তখন অ্যাম্বাসেডর বলল, "হ্যাঁ, আপনার কথা তো খুবই যুক্তিসঙ্গত। কিন্তু ওরা তো আমাদের দেশে গেলে রোগী দেখবে ইংরেজিতে। কারণ কানাডিয়ানরা তো সব ইংলিশে কথা বলবে। কিন্তু রোগীও দেখতে হবে ইংলিশে। বাংলায় তো রোগীদের সাথে কথা বললে ওরা বুঝবে না সমস্যা। রোগী দেখতে পারবে না ইনফেক্ট। তাহলে কি করা যায়?" তখন আমাদের ডিপার্টমেন্ট হেড বলবেন যে, "যারা এমসিকিউ পরীক্ষা পাস করবে তাদের ৬ মাসের ইংরেজি ট্রেনিং দিবেন, ১ বছর ইংরেজি ট্রেনিং দিবেন, তারপরে পাঠাবেন।" ওরা বলল, "ভেরি নাইস, খুব ভালো প্রস্তাব। তাহলে কোশ্চেন বাংলায় হোক।" এ পর্যন্ত শুনতে পারছেন? জি স্যার, জি শোনা স্যার। গেছে। ওকে। সো কোশ্চেন বাংলায় হলো, সার্কুলার দেওয়া হলো, পরীক্ষার ফি নাই কোনো। আম বাংলাদেশে যদি ১০,০০০ থাকে, ফি কত হাজার আছে? যাই হোক ১,০০০ বা ২,০০০, ২,০০০, ৩,০০০, যাই হোক যে কয় হাজার আছে ২,০০০ ম্যাক্সিমাম হইতে পারে, ১৫০০ হইতে পারে, ২,০০০ হইতে পারে। যাই হোক, যেই সংখ্যাই হোক, আ সবার জন্য আমরা সার্কুলার দেওয়া হইলো যে পরীক্ষা এত তারিখে হবে, পরীক্ষার কোনো ফি নাই, এমসিকিউ ৬০ মিনিটের পরীক্ষা। এখন যার কোভিড হয়েছে সেও পরীক্ষা দিবে, ফিজিওথেরাপিস্ট। রেজিস্ট্রেশন করলো। পরীক্ষার ডেট আসলো। আমরা বিএসপি কর্তৃপক্ষ, সিআরপি কর্তৃপক্ষ দেখলো যে আম এত লোকের পরীক্ষা কোথায় হবে? ক্লাসরুম গুলাতে তো হবে না। তাহলে কোথায় আয়োজন করা যায়? রেডিও হলে কিছু সংখ্যক সিট বসানো হলো এবং বাস্কেটবল গ্রাউন্ডেও সিট বসানো হলো। তাহলে পুরা ২,০০০ লোকের একটা আসন ব্যবস্থা করা হলো। এমসিকিউ, ওএমআর ফর্ম পূরণ করে না? ওরকম ওএমআর মেশিনে দিলে রেজাল্ট বের হয়ে যায়। আমরা গোলঘর পূরণ করছি যেগুলো। সেরকম গোলঘর পূরণ করার জন্য দেয়া হলো। পরীক্ষার দিন আসলো, সবাই আসলো, একজন অনুপস্থিত নাই। সবাই উপস্থিত। গ্রেট চান্স। পরীক্ষায় সবাই বসলো, ১ ঘন্টা পরীক্ষা হয়ে গেল। ১ ঘন্টা পরীক্ষার পরে রেজাল্ট দিতে কতক্ষণ লাগবে? ০.৫ ঘন্টা লাগবে। ওএমআর মেশিন দিলেই তো রেজাল্ট বের হয়ে গেল। আমরা সবাই অপেক্ষা করতেছি। রেজাল্ট আসবে, কয়জন পাস করলো, কয়জন যাবে কানাডা। রেজাল্ট আসলো ০.৫ ঘন্টা পরে রেজাল্ট আসলো। রেজাল্ট আসার পরে দেখা গেল রেজাল্টে কি পাস করছে ০। একজনও পাস করেনি।
শুনছেন গল্প? জি স্যার। হ্যাঁ, কাজেই রেজাল্ট আছে এটা ইমাজিন করেন। এটাই প্রবাবলি এটাই হবে। কেননা পাস করছে শূন্য জন পাস করছে, কেউ পাস করতে পারেনি। যাই হোক, এই ঘটনা কেন ঘটতেছে? কারণ এখন পর্যন্ত আমাদের দেশ থেকে, আমাদের সিআরপি থেকে যারা কানাডা গেছে, তারা একজনও মানে খুব মানে ধরেন একজন পাস করছে, গেছে 50 জন, একজন পাস করছে। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। বা 2 জন পাস করছে, নট অ্যাকসেপ্টেবল। 50 জন গেছে, 50 জনই পাস করবে, বা 50 জন গেছে, 40 জন পাস করবে। এখন যখন 2-3 বছর আগের কথা, যখন আমি যখন ইসে দেখলাম, আম, দেখি যে সবাই কানাডা যাচ্ছে, আমিও চিন্তা করলাম যে যাবো কিনা। তারপরে ওয়েবসাইটে সার্চ করলাম, সার্চ করার পরে আমিও ফেল, ওই পরীক্ষা আমিও ফেল, আমিও পাস না। যাই হোক, ওই পরীক্ষায় ইমাজিন করেন আমিও পাস করবো না। এখন আমি ওই ধরেন ওই সার্চে গেলাম, সার্চে যাওয়ার পরে দেখলাম যে রুল, হঠাৎ করে দেখলাম কানাডিয়ান যে অফিসিয়াল ওয়েবসাইট, ওখানে লেখা আছে ইমিগ্রেশনের রুল চেঞ্জ হয়েছে। কি রুল চেঞ্জ হয়েছে? আগে ছিল যে আমার একটা পয়েন্ট লাগবে, সবারই সেই পয়েন্ট হয় ইজিলি। এমন একটা পয়েন্ট ছিল 67-65, 100-র মধ্যে এই পয়েন্ট সবার হয়। যে পাস করছে, 4-5 বছর চাকরি করছে, 5 বছর প্র্যাকটিস করছে, তার সবার এরকম পয়েন্ট হয়। ইট ইজ নট ডিফিকাল্ট। যার আবার বহু ফিজিওথেরাপিস্ট, তার পয়েন্ট আরো বেশি হয়। এই কাজেই ইট ইজ এ সিম্পল কন্ডিশন ছিল তখন। কিন্তু ওই রুল, তারা কন্ডিশনটা ছিল এরকম যে তাদের যে 67 পয়েন্ট হবে এবং তারা ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এমবাসিতে দাঁড়াবে, এমবাসি ইমিগ্রেশন দিয়ে দিবে, নাচতে নাচতে কানাডা চলে যাবে, কানাডা যেয়ে ওখানে লাইসেন্স পরীক্ষা দিয়ে তারপরে পাশ করে প্র্যাকটিস করতে পারবে। আনটিল লাইসেন্স এক্সাম পাস না করা পর্যন্ত প্র্যাকটিস করতে পারবে না, কিন্তু ইমিগ্রেশন হয়ে গেছে। এখন যে নতুন নিয়ম, তখন দেখলাম এখন যে নতুন নিয়ম চেঞ্জ করছে, সেটা নতুন নিয়ম করছে এরকম: আগে লাইসেন্স এক্সাম পাস করতে হবে, তারপর আপনি ইমিগ্রেশনের জন্য, ভিসার জন্য এমবাসিতে দাঁড়াইতে পারবেন। এখন লাইসেন্স এক্সাম তো বাংলাদেশে হয় না, লাইসেন্স এক্সাম হয় কানাডায়। এখন লাইসেন্স এক্সাম দিতে পারবেন, প্লেন ভাড়া দিয়ে লাইসেন্স এক্সাম দিতে যাবেন কানাডায়, লাইসেন্স এক্সাম দিবেন, আবার প্লেন ভাড়া করে চলে আসবেন। 2 মাস পরে রেজাল্ট আসলে ফেল, মাঝখানে আপনার 5 লাখ টাকা খরচ শেষ হয়ে গেল। কেউ এটা করবে না। কিন্তু আগে এরকম ডিফিকাল্টি ছিল না। আগে ছিল যে আপনার আগে ইমিগ্রেশন হয়ে যাবে এবং কানাডায় আপনি ইমিগ্রেন্ট হয়ে গেলেন, আপনি ভিসা ইমিগ্রেন্ট সিল লেগে গেল, এখন আপনি পরীক্ষা দিয়ে যেদিন পাস করেন। বুঝতে পারছেন? এই পর্যন্ত বুঝছেন? জি স্যার। এরপরে যাই। হ্যাঁ, এরপরে যাই। এখন যখন ওইখানে লেখলো যে আমরা রুল চেঞ্জ করছি, নিচে লিখে দিল কেন আমরা রুল চেঞ্জ করছি, এই পদ্ধতি আমরা কেন চেঞ্জ করতে বাধ্য হইলাম। ওরা বলছে 2টা কারণে বাধ্য হইলাম, এটা অফিসিয়াল ওয়েবসাইটে লেখা ছিল যে 2টা কারণে আমরা এই রুল চেঞ্জ করতে বাধ্য হইলাম। একটা হচ্ছে, যাদেরকে আমরা কানাডাতে ইমিগ্রেশন করার জন্য আনছি, তাদেরকে যে উদ্দেশ্যে আনছি তারা সেই উদ্দেশ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে। তার মানে তারা আমাদের ফিজিওথেরাপিস্টের ঘাটতি পূরণ করতে ব্যর্থ হয়েছে। তারা আমাদের চাহিদা পূরণ করতে পারে নাই, কারণ তারা লাইসেন্স এক্সাম দিয়ে প্র্যাকটিসে আসতে পারে নাই। আমাদের ডাটা ছিল 2 বছর আগে, 5 বছর আগে আমার 50 জন থেরাপিস্টের অভাব ছিল। 5 বছর পরে দেখি যে আমার 50 জনের থেরাপিস্ট অভাব আসছে। তাহলে কিন্তু 50 জন তো আমি আনছি, এই 50 জন কই গেল? 50 জন থেরাপিস্ট হতে পারে নাই, লাইসেন্স এক্সাম দিতে পারে নাই, পাস করতে পারে নাই, আমার চাহিদা পূরণ হয় নাই। যে উদ্দেশ্যে আমি ফিজিওথেরাপিস্ট আনছি কানাডিয়ান গভর্নমেন্টের, সেই উদ্দেশ্য পূরণ হয় নাই। এটা হচ্ছে 1 নাম্বার কারণ। সুতরাং আমরা এভাবে আর আনতে চাই না, আমরা ওইভাবে আনতে চাই। 2 নাম্বার কারণ বলছে যারা, দ্বিতীয় কারণ হচ্ছে কেন আমরা রুল চেঞ্জ করলাম, দ্বিতীয় কারণ হচ্ছে যারা ফিজিওথেরাপিস্ট হিসেবে আসছে আমাদের দেশে, তারা আমাদের আরেকটা ক্ষতি করছে, যে ক্ষতিটা সবচেয়ে বড় ক্ষতি করছে। কি ক্ষতি করছে তারা? আমাদের দেশের কানাডিয়ান যেই লোক, যে পড়াশোনা করে নাই বা স্কুল কলেজে যায় নাই বা যে অনেক বয়স্ক, তারা ঘন্টায় $10 যেই কাজটা করতো, ধরেন অড জব, রেস্টুরেন্ট, পেঁয়াজ কাটা, আলু কাটা, রসুন কাটা, রেস্টুরেন্টে বয় ইত্যাদি ইত্যাদি, এই কাজগুলো যারা করতো, তারা ঘন্টায় $10 করতো। আমরা যাদেরকে আনছি ফিজিওথেরাপিস্ট হিসেবে, তারা এইটা ঘন্টায় $5, $3, $2 করে, যে ঘন্টায় $10 করতো তার চাকরি নষ্ট করছে। এই 2টা কারণে আমরা এখন এই রুলটা চেঞ্জ করলাম, এই রুল পাল্টে গেছে, এখন থেকে এভাবে যাবে। শুনতে পারছেন? শুনছেন গল্প? শেষ কিন্তু গল্প।
ওয়েল, যাই হোক, এখন ভবিষ্যতে দেখা যাক আপনারা কি করেন। আপনারা এখান থেকে যে লাইসেন্স এক্সাম দিয়ে এসে তারপরে যদি ঘটনাটা উল্টো হইতো, আমাদের যারা 50 জন গেছে 50 জনের লাইসেন্স এক্সাম দিয়ে টিয়ে ওখানে ফিজিওথেরাপিস্ট হিসেবে প্রতিষ্ঠিত হইতে পারতো, তাহলে এই রুল হয়তো চেঞ্জ হইতো না। এই রুল হয়তো এভাবেই থাকতো। আমাদের দেশের আরো লোক ওখানে যেত এবং যারা গেছে তারা একটা ফিজিওথেরাপিস্টের অনেক বেতন। ওরা ইউরোপে মানে আমেরিকাতেও অনেক বেতন। অনেক ইনকাম ওদের। আর ওদিকে ওরা ঘন্টা, ঘন্টা $10 $5 এ কাজ করে না। ওরা আরো বেশি করে কাজ করে। এনিওয়ে, সো Rifat and others, how many are in the class today? Now, until now. Okay. So we hope for the better future for our young generation physiotherapist. আপনারা young physiotherapist হবে, সামনে ব্রাইট ফিউচার আছে, আপনাদের ভবিষ্যৎ নিজেদের করতে হবে। যাই হোক, এখন আমি সবাই ঈদের আগে কি ক্লাস আছে আর? হ্যাঁ, মনে হয় নোটিশ দিছে বিএসপিআই। Okay. So Rifat and others, please let me end the class. Eid Mubarak সবাইকে। ওকে, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।